সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বিএনপিকে নিয়ে রাজনীতিতে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যে শঙ্কা আসলে আওয়ামী লীগকে নিয়ে একসময় বিএনপি শঙ্কা করত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো শঙ্কা করত, সেই রকমই একটি শঙ্কা তৈরি হয়েছে। এখন এর থেকে আসলে সমাধানটা কি? দেখেন, রাজনীতির মাঠে বিএনপির যে অবস্থান সেটি আস্তে আস্তে কিন্তু আরও শক্তিশালী হচ্ছে এবং নির্বাচনের মুখী করছে বাংলাদেশের রাজনীতির গতিপথ। এখন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছিল না বা বিএনপির বিরোধিতা করছে, তাদের এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং শঙ্কার জায়গাটা যদি বিএনপি মুক্ত করতে পারে, অর্থাৎ শঙ্কাটা যদি বিএনপি দায়িত্ব নিয়ে মুক্ত করতে পারে, তাহলে বিএনপির জন্য যেমন সুবিধা হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের বোঝাপড়ার জায়গা তৈরি হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলার কারণে ডক্টর ইউনূসকেই মানুষ এখন আওয়ামী লীগ ভাবা শুরু করেছে বা অন্য কিছু একটা স্বৈরতান্ত্রিক ফর্মে তাকে মূল্যায়ন করার চেষ্টা করছে। সেরকমই একটি জায়গার দিকে যাচ্ছে হচ্ছে বিএনপির রাজনীতিও। সুতরাং বিএনপিকেও কিন্তু কিছু দায়িত্ব নিতে হবে। এখন এই শঙ্কামুক্ত করতে যেয়ে আসলে বিএনপিকে কি দায়িত্ব নিতে হবে? প্রথম কথা হচ্ছে, কোনো ধরনের ক্রেডিট যারা নিচ্ছে বা যারা নিতে চায় সেই জায়গাটা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। বিএনপি সবাইকে নিয়ে ক্রেডিটটা দেখাইতে হবে। এটা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের কথা বলি, যেমন নির্বাচনের ক্ষেত্রে বলি, আগামী দিনে যদি নির্বাচনের দিকে সরকার হাঁটে, সেক্ষেত্রে বিএনপিকে ক্রেডিট নেওয়ার খুব একটা সুযোগ নাই। আসলে একটা বড় রাজনৈতিক দল যেমন হাতি, যখন একটা বড়, সে যদি কোনো একটা জায়গায় এমনি বসে, অনেক একটা জায়গা দখল করে বসে। তো সুতরাং এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি, যে তার আইল পর্যন্ত যে রাজনৈতিক দলটলির ইউনিট আছে বা কমিটি আছে, সুতরাং এই রাজনৈতিক দলগুলো যেখানেই যাবে বা যেখানেই তার একটা পদচারণা থাকবে, সেখানেই কিন্তু এক ধরনের প্রভাব থাকবে এবং এটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হবে। সুতরাং এই শঙ্কাটা আসলে বিএনপিকে কাটাইতে হবে। এখন কাটাতে গেলে বিএনপি গত ১.৫ যুগ ধরে যেসব যুগপৎ আন্দোলন করেছে, যেসব রাজনৈতিক দলগুলোর সাথে আন্দোলন করেছে, তাদের সাথে এক ধরনের বোঝাপড়া দরকার। এখন এই বোঝাপড়ার দুটো পথ খোলা আছে। প্রথম পথটি আমি একটু বলি। প্রথম পথটি হচ্ছে, বিএনপি যাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আগামী নির্বাচন কেন্দ্রিক একটি আসন ভাগাভাগি করতে পারে। যেহেতু এনসিপি এবং জামাত তারা বিএনপির সাথে আন্দোলনের মাঠে থাকলেও একটা দূরত্ব তারা বজায় রাখছে রাজনীতিতে, সুতরাং তাদের এই দূরত্বের জায়গাটা তাদেরকে থাকতে দেওয়া উচিত। এখানে ইসলামী আন্দোলন আছে, জামাত আছে এবং এনসিপি আছে, তারা দূরেই থাকুক। কিন্তু যারা যুগপৎ আছে তাদেরকে এনশিওর করা যে হ্যাঁ, তোমাদের যে ন্যায্য হিস্সা আমার সাথে ছিল সেটা আমরা বিএনপি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা কীরকম? এই যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের প্রত্যেকেরকে আসন নিশ্চিত করা, যে তোমাদের এই কজনকে আমরা আসন দিতে পারলাম, আর বাকিটা যদি না পারি সেটা আমরা সরকারে যেয়ে তোমাদেরকে পুষিয়ে দেবো বা সরকারের বিভিন্ন পদায়ন যেখানে যা দরকার সেই জায়গাটাতে সুবিধা দেওয়া হবে। এই জায়গাটা বিএনপির যুগপৎ যারা আন্দোলন করছে তাদেরকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিএনপির বাইরে যারা আছে, যেমন জামাত আছে, এনসিপি আছে বা ইসলামী আন্দোলন আছে, যে দলগুলো বিএনপি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছে, বিএনপিকে নিয়ে বিশুৎকার করছে, বিএনপিকে ভয় পাচ্ছে, বিএনপিকে নিয়ে জাতির কাছে ভয় উত্থাপন করছে, তাদেরকেও এনশিওর করা যে বিএনপি কিন্তু অলরেডি বলেছে যে আমরা সরকারে গেলে, ইভেন তারেক রহমান বারবার বলেছে যে আমরা সরকারে গেলে জাতীয় সরকার করব। তো এখন যখন জাতীয় সরকারের প্রস্তাবটি আসবে বা জাতীয় সরকারের একটি ব্যাপার আসবে, তখন কিন্তু এই যে যারা মানে এনসিপি বা জামাত বা যারা ইসলামী আন্দোলনে আছে, তাদেরকে এটা এনশিওর করতে হবে যে তারা যদি কোনোভাবে এমপি হয়ে নাও আসতে পারে, নির্বাচিত হয়ে না আসতে পারে, বা কোনোভাবে তাদের নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তাহলেও তাদেরকে যাতে একটা ফ্যাসিলিটেট করা যায়, তাদেরকে যাতে সুবিধা দেওয়া যায়, তারা যাতে সুবিধা বঞ্চিত না হয়, সেজন্য জাতীয় সরকারের একটা অংশ 5%, 10% বা 20% দল অনুযায়ী এই ভাগটাকে ঘোষণা করতে হবে এবং স্পষ্ট করতে হবে যে জামাত এতটুকু পাবে, আমরা জামাতের জন্য জাতীয় সরকারে এতটুকু অংশ রাখবো, এনসিপির জন্য এতটুকু অংশ রাখবো, ইসলামী আন্দোলনের জন্য এতটুকু অংশ রাখবো। তাতে কি হবে? বিএনপি যে উদার রাজনীতি করে সেই রাজনীতিটি এক ধরনের স্প্রেড হবে এবং বিএনপির প্রতি যাদের নাখোশ তারাও একটা সহনশীল পর্যায়ে বিএনপিকে নিয়ে আসতে পারে। সুতরাং এই জাতীয় সরকারের ধারণার কাঠামোটি কি হবে সেটি পরিষ্কার হওয়া দরকার। আরেকটি বিষয় হচ্ছে, আওয়ামী লীগকে যেভাবে মেজারমেন্ট করা হতো, বিএনপিকে যাতে এইভাবে মেজারমেন্ট না করতে পারে, সেক্ষেত্রে বিএনপির যে তৃণমূলের যে কর্মীরা আছে তাদেরকে আরও সচেতন হতে হবে। কারণ হচ্ছে, তৃণমূলের কর্মীরা এমন একটা ভাব, সেটা আদালত পাড়ায় হোক, সেটা অফিস আদালতে হোক, সেটা বাজারহাটে হোক, মানে অন্যান্য যে কর্মীরা আছে তাদেরকে বুকে জড়িয়ে নেওয়া,
তাদের সাথে এক ধরনের কোঅপারেশন করা, যেটা আগে আমরা দেখেছি যে রাষ্ট্রের মধ্যে সব কিছুতে এক ধরনের 60-40 ভাগ ছিল, অর্থাৎ আওয়ামী লীগ 60 খেলে সরকারি দলে থেকে বিরোধী দল 40 পেয়ে যেত। সেটা অঘোষিতভাবে একটা সিস্টেম ছিল এবং এটা রাষ্ট্রের একটা ভাগ, এগুলো অঘোষিত থেকে যায়। আমি এগুলো খুব স্পষ্ট করার চেষ্টা করছি যাতে আমাদের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে নতুন ঘুরে কোনো ধরনের ক্লাশ তৈরি না হয়। সেজন্য এই 60-40 ভাগটা আসলে আওয়ামী লীগ এসে তাদের ফ্যাসিস্ট চরিত্র যখন এস্টাবলিশ করলো তখন বিএনপিকে সব সুবিধা থেকে তারা বঞ্চিত করেছে এবং সার্বিকভাবে শেষ 2024 সালের নির্বাচনে স্বামীর নির্বাচনে কিন্তু একেবারে সব কিছু থেকে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো বা গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্ত কাঠামোকে বঞ্চিত করা শুরু করেছিল। তো সুতরাং এই জায়গাটা থেকে বিএনপিকে এনশিওর করতে হবে যে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়েও ক্ষমতায় আসে তাদেরকে কেউ ভয় পাওয়ার কিছু নেই। তারা এইভাবে জাতিকে বা অন্যান্য স্টেক হোল্ডারদেরকে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সুবিধা বঞ্চিত করবে না। আসলে দিন শেষে প্রত্যেকটি রাজনৈতিক দল তার অধিকারটুকু যদি সঠিকভাবে পায়, তার কথা যদি বিএনপি শুনতে পারে এবং বিএনপির সাথে যদি এক ধরনের সমঝোতা তৈরি হয় এবং বিএনপি যে বড় দল তাকে যাতে এই ভয়টি যাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো না পায়, সেই ভয়টি কাটানোর দায়িত্ব কিন্তু বিএনপির মধ্যে পড়ে। তো সুতরাং রাজনীতিতে আপোষকামিতা না থাকলে রাজনীতিতে লং টার্ম স্টে করা, লং টার্ম থাকা সেটি সম্ভব নয়। কিন্তু বিএনপি সেই প্রশিক্ষিত, বিএনপি গত 40 বছরে জিয়াউর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপি কিন্তু সেটির প্রমাণ রেখে চলেছে যে সবাইকে নিয়ে চলা। সুতরাং আগামী দিনে বিএনপি যে 51 দল, অর্থাৎ যুগপৎ আন্দোলনের যে 51 দল বা বিএনপির সাথে যারা আন্দোলন করেছে তাদের বাইরেও যারা আছে, জামাত এখন নাই, এনসিপি এখন নাই, বা ইসলামী আন্দোলন এখন নাই, বা এনসিপিও সেই সময় ছিলও না। তো এই নতুন যে রাজনৈতিক ফর্মগুলো, সেই ফর্মগুলো যাতে বিএনপির উপর আস্থা রাখতে পারে সেজন্য বিএনপিকে মন খুলে কিছু কথা বলতে হবে। যেই কথাগুলো ডক্টর ইউনূস বলতে পারেন না সেই কথাগুলো বিএনপিকে বলে তারেক রহমানকে এখান থেকেই, অর্থাৎ লন্ডন থেকে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে যে আমরা সরকারের বাইরে, অর্থাৎ যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, 12 দলীয় জোট বা গণতন্ত্র মঞ্চ বা সমমনা জোট, এই বামপন্থী জোট, এই সমস্তদেরকে আমরা একটা হিস্সা আমাদের সরকারের মধ্যে, অর্থাৎ আগামী নির্বাচনের আগেই তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব এমপি হিসাবে আসার জন্য, সরকারে আসার জন্য বা সংসদে আসার জন্য। আর দ্বিতীয়ত যারা আমাদের বাইরে, অর্থাৎ আমাদের কোরামের বাইরে নির্বাচন করবে তাদেরকেও একটা সুযোগ আমরা জাতীয় সরকারে দিব। এটা এত শতাংশ বা এত শতাংশ এইটা বলে এই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের এনশিওর করলে আমার মনে হয় এই সংকটটি আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দল এবং বিএনপির মধ্যে এক ধরনের যে ভুল বোঝাবুঝি, অনিশ্চয়তা, এক ধরনের ভীতির সঞ্চার করেছে সেটি থেকে বেরিয়ে আসবে। আমি আশা করি বিএনপির নেতাকর্মীরা বক্তব্যটি বিএনপির যারা পলিসি মেক করেন তাদের পর্যন্ত পৌঁছে দেবেন, যাতে তারেক রহমান এই ধরনের সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে বিএনপির অবস্থানটি পরিষ্কার করতে পারে। তাতে দেখবেন যে বিএনপির যে দায়িত্বের জায়গা নির্বাচনের দাবি, বিএনপির যে দায়িত্বের জায়গা একটি সমঝোতার রাজনীতি, বিএনপির যে দায়িত্বের জায়গা সেই দায়িত্বের জায়গাটি যদি পরিষ্কার হয়, অন্যান্য দল এমনি বিএনপিকে আগ্রহের সাথে নেবে। আর আগামী দিনের চাঁদাবাজি রাজনীতি, ভুল রাজনীতি যেগুলো তৃণমূলের নেতাকর্মীরা করছেন, দয়া করে সেখান থেকে ফিরে আসা বিএনপির জন্য খুবই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিএনপির সিনিয়র নেতাদেরকে অথবা তারেক রহমানকে প্রয়োজনে স্পাই নিয়োগ করতে হবে, গোপন কিছু নেতাকর্মীকে নিয়োগ করতে হবে, কে কোথায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ডমিনেট করছে, তাদের সাথে খারাপ আচরণ করছে, আওয়ামী লীগ সুলভ অস্ত্র আর্মসের জোর দেখাচ্ছে, সেই জায়গাটি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা বিএনপিকে গণতান্ত্রিক ধারায় রাখতে চাই, সেটি অবশ্যই থাকতে হবে।